সেই ছোটবেলার পরিবেশের কথা জানছিলাম আপনার কাছ থেকে। বাবার হাত ধরেই তো কৃষিকাজের সাথে সংযুক্ত হওয়া। মনে আছে ছোটবেলায় বাবা কখন জমিতে নিয়ে যেতেন, কি কাজগুলো করাতেন, একটু শুনি। আমাদের বাড়িতে ওই 4টা চাকর থাকতো। এরা ওই ধরেন ওই যে ফজর আজান হয় ঠিক সে সময় তারা আসতো। আসে বলতে গরু বের করতো, নাঙ্গল বের করতো, করার পরে তখন খেতে ওই ভূমির মধ্যে জমির মধ্যে যাওয়া হতো। আমিও যেতাম সাথে সাথে। তারপরে জমিতে নাঙ্গল চাষ করতো, আমি পান্তা ভাত নিয়ে যেতাম। ওদের খাবার সকালে সকালে খাবার পান্তা ভাত, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ। হ্যাঁ, তো পান্তা ভাতটা যে হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়ি, আর এদিকে করে পানির ধরেন কলসি হোক বা এরকম আর কি কাঁধে করে নিয়ে যাইতাম। সময় সময় পারতাম না, হ্যাঁ, তো বাবা হয়তো আগে নিতেন। তো এইভাবে একবারে শৈশবটা মানে কৈশোর, শৈশবে কি পাও দিয়ে নি আর কি, কৈশোর এইভাবে কাটলো। তারপরে যে স্কুলটা তখন আমার আব্বা করলো, ওই স্কুলে তখন প্রথম ছাত্র। আপনি প্রথম ছাত্র? আমি প্রথম ছাত্র, এবং আমার সহপাঠী আরো ছিল, তারা এখন নাই, কেউ হয়তো 2-1টা আছে আর কি, সবাই মারা গেছেন কিন্তু। হ্যাঁ, তো ওই সময় নাম ছিল তো মাস্টার বলতো না, পণ্ডিত বলতো। বলে পণ্ডিত মশাই কি আমার ছেলেটাকে ভালো করে পড়াইতে হবে। তো ওই যে বললাম না যে লিখতাম এভাবে তাল পাতাতে, তখন লিখতাম শতকিয়া, 1 থেকে 1 পর্যন্ত লিখতাম। আর ইয়েগুলো লিখতাম খাতায়, পড়াগুলো লিখতাম খাতায়। আর প্রথম মানে যেটা আমাদের পাঠ্য বই ছিল সেটা হলো শিশু শিক্ষা। আচ্ছা আচ্ছা, শিশু শিক্ষা বইটা ছিল। তারপর বাল্য শিক্ষা ছিল, শিশু শিক্ষা পড়ার পরে বাল্য শিক্ষা। এখন কিন্তু সে বইগুলো নাই, হারিয়ে গেছে। আর এখন কিন্তু পড়ার ধরনটা কিন্তু অন্যরকম হয়েছে, আর প্রতি বছর সিলেবাসটা পাল্টেছে, এটা পাল্টে যাচ্ছে। তো এখনকার যে পড়ার ধরন সেটা জানেন আপনি? না, এখন আমি এটা বুঝতে পারি না। এটা আমার কোনো ইয়ে করে না আর কি, এটা আমি কিন্তু বুঝতে পারি না। যাই হোক, তো ছেলেরা পড়ে দেখি, মেয়েরা পড়ে, আর স্কুল যায়, কি করে না করে, কোচিং করে, এই করে, স্কুলে পড়ে আবার কোচিং এ যাবে, মানে এরকম। এখন অ্যাডজাস্ট আমি কিন্তু আমার মনটাকে ওই নতুন পরিবেশের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না। তা বলি কি কোথায় জানি আমার ভুল হচ্ছে। তো আমার ছেলে বলে, হ্যাঁ, কোচিনে না গেলে কি পড়া হয়, পাস করা যাবে? আচ্ছা, আরে বাবা, ওরা কোথায় পড়ায়, আকাশ থেকে না পাতাল থেকে? তো কেন, তো তুমি কি বই পড়ান? না, তো পড়ি। তো বইয়ের মধ্যে কোচিন আসে না, না বাইরে থেকে আসে? তো বইয়ের মধ্যে থেকে আসে। আচ্ছা, তাহলে বইয়ের মধ্যে থেকে যে কোচিন আসে, স্কুলের মাস্টাররা কি করে? মাস্টাররা কি করে? ঘাস কাটে? না, বলি আমি, কি ঘোড়ার ঘাস কাটে মাস্টাররা? ওই বই থেকে পড়ায় না, আবার কোচিং এ যেতে হবে আলাদা করে। তখন ছেলে কি জবাব দেয়? তাহলে হ্যাঁ, সবাই চলছে আর আমাকে যাওয়া হবে না। সবারই ছেলে কিন্তু একই জবাব দেয়। হ্যাঁ, যেমন আমার এই এখন বড় ছেলে মেয়েটা এবার ক্লাস 9-এ উঠলো, তো ধরেন 3 কিলোমিটার দূরে যাচ্ছে কোচিং করতে সাইকেল নিয়ে। কোচিং পড়ছে, প্রাইভেট পড়ছে, স্কুলে পড়ছে, এবং এত কিছু পড়ার পরেও দেখা যাচ্ছে রেজাল্ট অনেক সময় ভালো হচ্ছে না। আমরা স্যার ইয়েতে আসি, আপনার এই কাজের জায়গাটাতে আসি, কৃষিকাজ যে প্রসঙ্গে আমরা ছিলাম, বাবার সাথে কৃষিকাজ করতে যাওয়া। তো সেই সময় বাবার কি পরিমাণ জমি ছিল? ওই সময় আমার বাবার, মায়ের ছিল প্রায় বিঘা 46 বিঘা জমি মায়ের ছিল। 46 বিঘা? 46 বিঘা আমার মাথায় একটাই মেয়ে, আমার নানার। জি, আচ্ছা, মানে নানা বাড়ি থেকে আপনাদের এসেছিল। হ্যাঁ, আর বাবার পৈতৃক সম্পত্তি বাবা অল্প বেশি পাননি, উনি প্রায় 9 বিঘা পেয়েছিলেন, প্রায় সব মিলে 50 বিঘার উপরে, 50-60 বিঘা। এই সমস্ত কিন্তু বিক্রি গেছে, আছে সামান্য। যাও, আমার আব্বা খুব উদার মনে ছিলেন। ওই সময় বৃষ্টি কম হতো এবং একটাই আবাদ হতো, আমন ধান। তাছাড়া অন্য কিছুই আমাদের রাজশাহী, আমাদের তানোরে হতো না। এখন যেমন হচ্ছে বরেন্দ্র প্রকল্প আসছে, আলু হচ্ছে, গম হচ্ছে, সরিষা হচ্ছে, কলাই হচ্ছে, তত ছিল না। তো একটা ধান হতো, ধানের ফলনও কম আসতো, 8 থেকে 10 মণ। যদি 50 বিঘা জমিতে 500 মণ ধান হইতো, 10 মণ করে পড়তাতে, তাহলে বাম্পার ফলন হয়ে গেছে এবার। হ্যাঁ, এই ধান কোথায় রাখবো রে? সবাই এইভাবে, শুধু আমার বাবা না, সবারই আর কি এরকম। এখন তো বিঘা প্রতি প্রায় 20, এখন তো বিঘাতে 20 মণ বললে তো না না, ভালো আসলে আরো উঠতে যাই, 22 মণ, 24 মণ হয়। তো ওই সময় যে কৃষি ছিল আর এখনকার যে কৃষি আছে, এটা কিন্তু ধরনটা পাল্টে গেছে। জি। তো আমি ওই দেখলাম যে যখন বিয়ার শুরু হলো, বাংলাদেশ ব্রিজ যখন শুরু হলো,
হাইব্রিড জাতীয় ধান উৎপাদন হতে লাগলো, কৃষকের মধ্যে একটু একটু করে আসতে শিখলো, এবং একটু ধান লাগাইয়া দেখে 1 বিঘা জমিতে 20 মণ ধান পেলো, ওরে বাপরে, এটাই করতে হবে। আর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জি, হ্যাঁ, এখন প্রয়োজনও বেশি, এই ধান শুরু করে দিলাম। আমি তখন চিন্তা করলাম যে করি কি, এই যে ধানগুলো তো চলে যাবে রে, আমার মায়ের দেখেছি অনেকগুলো গহনা ছিল পুরাতন পুরাতন, এগুলো বিক্রি হয়ে যাচ্ছে, কিছুই থাকছে না, কিভাবে কি করি, মানে এক্স্যাক্টলি আমরা মনে হয় আপনার কাজের জায়গাটাতে চলে আসতে পেরেছি, আপনার যে সংগ্রহের জায়গাটা। আমরা এটা বিরতির পরে ফিরে এসে এখান থেকেই জানি। দর্শক, আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল, একটু পরেই ফিরছি। দর্শক, ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন ইউসুফ আলী মোল্লা, যিনি একজন ধান ও প্রত্নতত্ত্ব সংগ্রাহক। আমরা চলে যাই অতিথির কাছে, এবং আমরা সংগ্রহের প্রসঙ্গে চলে এসেছিলাম। আমাদের সামনে বেশ কিছু ধানও চলে এসেছে। এখানে তো অল্প কিছু আছে, আপনার সংগ্রহে তো 150-র কাছাকাছি। তো ধান সংগ্রহ করার একদম শুরুটা শুনি, সংগ্রহ করার কেন ইচ্ছা হলো এবং শুরু করলেন কিভাবে? এটা কেন ইচ্ছা হলো, যখন আমি দেখলাম যে ধানগুলো বিলুপ্ত পথে চলে যাচ্ছে, হাইব্রিড চলে আসছে, তো যখন অন্য নতুন একটা কিছু ভালো আসে, তখন তো পুরাতনের দিকে আর কেউ খেয়াল দেয় না, এত একটু একটু করে সংগ্রহ করতাম। আর এই যে এটাকে সজীব রাখার জন্য খুব একটা সচেষ্ট ছিলাম না। তো 2012-তে গ্রামীণ জীবনযাত্রা মেলা হয়, একটা সংগঠন, বরেন্দ্র ক্যাম্পিয়ন দল আর কি, এরা এই মেলাটা করে। তো এই মুন্ডু মেলাতে আমাদের এই পৌরসভার ওখানে একটা কলেজ মাঠে কিন্তু এটাই করলো। তো ওখানে আমাকে ডাকলেন ওনারা। তো আমার 3টা স্টল ছিল, আমার 3টে। তো এই স্টলের মধ্যে আছে বিভিন্ন প্রত্নতত্ত্ব আছে, পুরাতন ধান আছে, আছে ঢেঁকি আছে, আছে অনেক কিছু আর কি দিয়ে একটা স্টল বানানো হয়েছে। তো অনেক কিছু দিয়ে স্টল বানানো হয়েছে। ওই সময় তখন ওই একটা লোক ব্যাগ ঘাড়ে করে কিন্তু ঘুরে, আর সমস্ত স্টলগুলো ঘুরে, বিরাট মাঠ, আর অনেক প্রায় 40-50টা স্টল হবে আর কি, চারিদিক দিয়ে ঘুরাই। তো উনি আসে, তো শুধু আমার এখানে বসে, আর একটা ব্যাগ, একটা মাথায় ক্যাপ, আর এই কাগজ কলম, দেখেন, কথা বলেন, দেখেন। তো আমার এখন আবার একটা ছিল, রাখাল একটা পর্ব বের করা ছিল। তো এই পর্বটা আমি বলছি, আমার রানা ভাই বের করছিলেন, সোহেল রানা ভাই, উনি বস্তিতে চাকরি করতেন। তো আমি বললেন যে মোল্লা ভাই, কি আপনি তো এগুলো মেলায় কিছু, উনি আসতেন আমার কাছে, সব শুনতেন কথাগুলো। তো ওই আমার ওই কাগজটা দিচ্ছে, তো পর্বটা আমার টেবিলের সামনে, তো উনি পড়ে দেখছেন, দেখার পরে বলছে আমি কপি করে দেন। কপি করে দিলাম। মেলাটা শেষ হইলো 3 দিন ব্যাপী। তারপর উনি আমাকে বললেন যে বরেন্দাতে যান। সেটা হলো যে চাঁপাই, আর জেলাটা হলো চাঁপাই নবাবগঞ্জ, আর থানাটা হলো নাচল। তো নাচল থানাতে, তো আমাকে বললেন আপনি যান, বরেন্দাতে যান, দেখেন ফুলগুড়ি স্কুলের ওখানে একটা অফিস আছে, ওখানে গিয়ে। বরেন্দা কি এলাকার নাম? না, বরেন্দা গ্রামের নামই। আচ্ছা আচ্ছা, এমন তো বরেন্দ্র অঞ্চল, তারপর আবার নাম হলো বরেন্দা, গ্রামের নাম। তো গেলাম ওখানে, গিয়ে দেখি তো এক লোক বসে আছেন, ছোট্ট একটা অফিস। তো সালাম দিছি, বলছে বাড়ি কোথায়? আমি বাড়ির মধ্যে দুবল থেকে আসছি। তো ও চিনছি আপনাকে। আমি কেমনে চিনছেন? কেন, এই যে আপনি দেখবেন না, আপনার যে দেখলাম স্টলে গেছি, আপনার ওই যে খাতায় সই করছি আর কি, পরিদর্শন বুকে দেখবেন আমার সই আছে। আচ্ছা, আমরা 2 জন গেছিলাম। আরেকজন কই? আমি বলছি আরেকজন কই? তো উনি তো কৃষিবিদ মাঠে গেছেন। তো বরেন্দ্র গ্রামটা আমার খুব চিনা গ্রাম, আমার ফুফুর গ্রাম ওটা হয়। তো আমি আবার ওখানে চলে গেলাম। কৃষিবিদ, রোদ হয়েছে তখন, খুব রোদ। তো মাঠের মধ্যে দেখতেছে, ধান গেলাম। অমিত রায়, তো ওনার সাথে দেখা হলো, কথাবার্তা হলো, দিয়ে ফিরে আসলাম। ফিরে আসার পরে অনেক কথাবার্তা হলো, আর বললেন যে ঠিক আছে, এখন তো মোবাইলের যুগ, তো আপনার নাম্বার টাম্বার দিয়ে দেন আমাকে। ভাই আমি কোনো মোবাইল ইউজ করি না, তখন ছিল না আমার কাছে মোবাইল। তো ঠিক আছে, তাহলে কেমন হবে? ঠিক আছে, হবে কিছু। এই শুরু হলো যাত্রা। তারপরে ওখানে যাই, যোগাযোগ করি আমি। তারপর ওখান থেকে হাত ধরে আবার ঢাকায় আসলাম। একদিন পুরাতন মেলা হলো ধানমন্ডিতে। এখানে এসে আবার আরেকটা ঘটনা ঘটে গেল, পার্থদার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, এই পার্থদের সাথে দেখা হয়ে যেত, উনি তো এরকম ওই ব্যাগটা খাড়ে করেন, আর খালি ঘুরে ঘুরে আমার কাছে আসে বসেন। তখন তো আপনি অলরেডি কিছু ধান সংগ্রহ করে ফেলেছেন, এরকম তাই না? মানে এগুলো বিভিন্ন প্রদর্শনীতে যাচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশনের কাছে যাচ্ছে। আমরা এই লম্বা গল্পটা শুনবো, তবে তার আগে আপনি যদি আমাদেরকে, যেহেতু একটু লোভ হচ্ছে, ট্রেতে যে ধানগুলো স্যাম্পল রাখা আছে, একটু যদি 2-1টা সম্পর্কে বলতেন, এগুলো এখন আর চাষ হয় কিনা, বা এগুলোর যে বৈশিষ্ট্যগুলো একটু শুনি আমরা সিরিয়ালি। আচ্ছা, এই যে ট্রেতে এই যে ধানটা আছে, এটা সম্ভবত ঝিঙ্গাশাল, এই যে টুং আছে, এই ধানটা ঝিঙ্গাশাল ধান, এর ডিমান্ড পাকিস্তানে খুব ছিল। পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান খুব ছিল। এর মুড়িও ভালো হয়, আচ্ছা, এবং ভাতও নরম, স্পঞ্জের মতো নরম। আপনি ভাতটা হাতে নেবে ছেড়ে দিন, ফুলে উঠবে। আচ্ছা,
এই ধানটার এই গুণ আছে, জিনিসটা এটা আমি করি, এখনো আছে, আচ্ছা। এবং আমি চাইলেও সরবরাহ দেই আর কি। হ্যাঁ, তারপরে এখানে চশমাটা আনা নাই, এই ধানটা মনে হয় দেখি কি হয়, এটা সুগন্ধি ধান। সুগন্ধি ধান দেখে বোঝা যাচ্ছে না, এখান থেকে। এটা সুগন্ধি না, দেখি লিফলেটটা কি লেখা আছে। সাহায্য করব? হ্যাঁ, সাহায্য করেন তো, দেখেন তো কি লেখা আছে। এখানে লেখা আছে রানার গোল্ড। ও, রানার গোল্ড। এই ধানটা ভাতের জন্য খাইতে ভালো। আর এই ধানটা আমার উদ্ভাবন। আচ্ছা, কেন আমার উদ্ভাবন, এই ধানটা আমার কেন হলো, এই রানার নামে যে ছেলেটার কথা বললাম আমি এর আগে, যে রাখালপুর বের করছে, ও আমাকে বললো, আমি বলছি আমি আপনাকে ধান এনে দেবো, ঠিক আছে এনে দেন। এখন ধান আনেছে তো আমার 3 রকম, একটা সাদা কথা, কলা মুসা আর বাদশাহ ভোগ। এই আমি তখন এই সাদা কথা আর কলা মুসা ধানের মধ্যে অনেক রকম ধান পাচ্ছি, আচ্ছা, অনেক রকম পাচ্ছি, কিন্তু তো আমি এই ধানটা কি তো জানি না, ওখানে জিজ্ঞেস করছে জানি না, মানে কি ভাবে জানেন না আপনারা, তো বলছেন না ভাই জানি না, তাহলে আপনার বাড়িতে জিজ্ঞেস করেন, বলছে না তা তো বলতে পারবো না, মানে এরকম বলতে পারবো না। এখন বলতে যখন পারবো না, তখন কয়েক রকমের ধান পেয়ে গেলাম ওই ধানের মধ্যে, তো একটা করে, বেশি না, একটা দুটা এইভাবে। তো ঠিক আছে, দেখি এটা ইয়া করি, আমি আবার এই বীজ করার জন্য চেষ্টা করি। তো বীজ করলাম, তারপর ধান করলাম, তো ভালোই তো হয়। তো ধান নাম আমি তো বুঝতে পারি, তাহলে এই ধানের নাম কি ভাই? রানা ভাই বলেন, আপনার তো এলাকার ধান আপনি এনে দিচ্ছেন। তো ভাই আমি বলতে পারবো না, আমি ওগুলো করি নাকি, এনে দিছি বাড়ি থেকে। তারপরে এটার আপনি নাম দিয়ে দিলেন। তারপরে হ্যাঁ, ওই উনার নামে কয়েকটা ধান আছে, যা ওই ওখান থেকে পেয়েছি আমি, এবং উনার নামে নামকরণ করেছি ধানগুলো। আচ্ছা। এখানকার মধ্যে সবচেয়ে উচ্চ ফলনশীল এবং বেশি ধরে কোনটা? সবই তো মোটামুটি বৈশিষ্ট্যপূর্ণ, প্রত্যেকটা হচ্ছে আলাদা। উচ্চ, এটার মধ্যে উচ্চ ফলনশীল হলো এই যে, এই যে হ্যাঁ, দেখতেই পাচ্ছি আমরা, দেখলেই স্যাম্পলটা বুঝতে পারবো। সাহায্য করেন। এখানে লেখা আছে শঙ্খমালা। হ্যাঁ, শঙ্খমালা, এই ধানটা আচ্ছা, বেশি উচ্চ এই ট্রেতে যে ধানগুলো আছে সেগুলো সম্পর্কে নিশ্চয়ই আমরা জানবো, সবগুলো সম্পর্কেই হয়তো কিছু কিছু শোনা হবে। তার আগে সংবাদ জেনে আসি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, সময় হয়েছে মাছরাঙা সংবাদের। সংবাদ জানতে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে, আমাদের জন্য অপেক্ষায় সাবরিনা। সাবরিনা, ধন্যবাদ ফিরে আসবার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দর্শক, আমরা আড্ডা দিচ্ছি এবং আমাদের সঙ্গে রয়েছেন ধান ও প্রত্নতত্ত্ব সংগ্রাহক ইউসুফ আলী মোল্লা। তার কাছে ফিরে যাই। যে প্রসঙ্গে আমরা ছিলাম, ধানের কথা আমরা বারবার বলছিলাম, এবং এখানে যত প্রজাতির ধান আছে প্রত্যেকটির থেকে প্রত্যেকটি আলাদা। এবং আমরা যখন বিরতিতে যাচ্ছিলাম তখন আমরা বারবার একটা কথাই বলছিলাম, যে আমরা যখন বাজার থেকে কিনি নাজির শাল, মিনিকের, এই দুটো ধানের বাইরে আমরা কোনো কিছু তেমন দেখিও না। আমরা পোলাওয়ের চাল বলতে যেগুলি আলাদা করে পাই, সেটা একটা আলাদা ক্যাটাগরি। কিন্তু আমাদের ধানের বৈশিষ্ট্যের জায়গা থেকে আমরা বলতে পারি আমাদের চাষিরা আবাদ করেন এরকম অনেক শত শত বৈশিষ্ট্য রয়েছে। যাই হোক, যে প্রসঙ্গে আমরা ছিলাম, সবচেয়ে আবাদি বা সবচেয়ে বেশি ধরে বোধ হয় যে ধানটার কথা আপনি বলছিলেন, এবং একেবারে কোণার দিকে আমি যেটা দেখতে পাচ্ছি একদম ডান পাশে, এটা হ্যাঁ, এটা আসলে কি? এই ধানটা হলো উড়কি ধান। উড়কি ধান হয়তো আমরা পড়ছি, কিন্তু যে উড়কি ধানের খুবই কম দেখতে পাচ্ছি। বলি উড়কি ধানের মুড়কি দেব, বিন্নে ধানের খই, রাইট, আর বাড়ির কাছে সবরি কলা, গামছা বান্ধা দই। আচ্ছা, এই মুরগি ধানটা কি দেখতে পারি? হ্যাঁ, পারেন। তো এই উড়কিটা ওই ঝরে যায়, যেটা পাকে সেটাই পড়ে, কিন্তু হ্যাঁ, এই যে পাকতেই ঝরে যায়, পড়ে ও দেখো পড়েও যাচ্ছে। হ্যাঁ, যেটা পাকে সেটাই পড়ে। তো এটা দর্শকদের একটু দেখিয়ে দিই। এখানে খুব কম আছে, অনেক পড়ে গিয়েছে অনেক। আচ্ছা, তো এই ধানটা কিন্তু পুকুরে হয়। পুকুরে? হ্যাঁ। কিভাবে? এই ঘাসের মতো, মানে যে পুকুরের পাড়গুলোতে। ও আচ্ছা আচ্ছা। তো আগে যে পুকুরে ছিল, এখন তো নাই, হারিয়ে গেছে। আমি তো কিভাবে কবি তাই পড়ছি, দেখছি উড়কি ধানের মুরকি, বিন্নি ধানের কই, উড়কি ধানের মুরকি কিভাবে হয়, এই ধানটা কিভাবে সংগ্রহ হয়। তো না, এটা পাকা কিন্তু পাওয়া যায় না, যেটা পাকে সেটাই পড়ে, ঝরে যায়। আচ্ছা আচ্ছা। আমি এবার করছি কি, ওই যে সব ধান এরকম করে ঘাসের মতো দলের মতো হয়ে থাকে তো পুকুরে, এতটুকু পানির মধ্যে এতটুকু পানির মধ্যে, তো এইভাবে জড়াই নিয়ে আসছে, এটাকে ধরে তারপর ওর ভিতরে পলিথিন ঢুকাইছি, না পড়ে যায়, বাঁধে দিছি, দিয়ে ধানগুলো যখন পাকছে তখন কেটে নিয়ে আসছি, আরে রাখছি 13 প্রকার না কত প্রকার আছে, রেখেছি আর কি। এটা ওকে। কতদিন ধরে এগুলো সংগ্রহ তো করছেন? অনেক লম্বা সময় ধরে। কি পরিমাণ থাকে এই ধানগুলো? কত বছর যাবত থাকে? আমি ধান অনেকদিন থাকে, যেমন 1334 সালের ধান আমার কাছে আছে, বাংলার। ওই সময় এখন চলছে 1421। ওই সময়কার ধান আছে, সোনাকাঠি ধান আছে আমার কাছে। আচ্ছা, ধান এখানে যেগুলো ধান আছে বা আপনার সংগ্রহে যে 150 মতো ধান আছে, এর মধ্যে অনেকগুলোই তো এখন আর ব্যবসায়িক ভাবে চাষ হয় না। না না না। তো আপনি কি কোনো, যেহেতু আপনি রাজশাহী ধান গবেষণার সাথেও জড়িত আছেন, যেটা বলছিলাম আর কি, তো ওই বার্ষিক আমাকে একটা দিক দিল যে আপনি ধানগুলো আসতে সজীব রাখেন। সজীব রাখেন। এই কিভাবে করি,
তো এই করে কি একটু জমি ছোট ছোট করে প্লট করে ধান, তার এই যে মেজোটা আছে ঘরে, মানে বীজতলার মতো হ্যাঁ করে। বীজতলার মতো, এই মেজোটাকে আমি ভাগ করি, জি। হ্যাঁ 1.5 ফিট বা 2.5 ফিট, 3 ফিট বা 4 ফিট এভাবে ভাগ করে করে ওই একটু একটু করে লাগিয়ে রাখি সামান্য সামান্য করে, তাহলে বীজটা আমার সজীব থাকবে, জি আমি দেখাতে পারবো। জি। আর যদি এটা চাষ না থাকে তাহলে তো বীজটা হবে না, একসময় নষ্ট হয়ে একসময় যাবে। নষ্ট হয়ে যাবে। এর জন্য তো আমি এতদূর যেভাবে আসলাম, এর পিছনের হলো বার্ষিক, যেটা বলছিলাম আর কি। জি তো বার্ষিক আমাকে সাপোর্ট দেয়, এবছর কিন্তু অনেকটা সাপোর্ট দিচ্ছেন আর কি, ভালোটা একটা মানে এমন ভাবে কেয়ার এবছরে নিছে বার্ষিক। হ্যাঁ আমি বললাম শুনেন, যদি আমি তো গরিব মানুষ, তো যদি আমাকে, আমি জমি করি এর থেকে নিয়ে ওর থেকে নিচে এটা করি, ভাইয়ের করি, ওই ফুফাতো ভাইয়ের করি, ভাতিজার করি, তো আমাকে ওরা দেয়, কিন্তু আমাকে এরকম একটা কাজ দেন যেন আমি ওই জমিটাতে আবাদ করতে পারি। তো 1 বিঘা জমি আমাকে নিয়ে দিয়েছেন, ওটাতে আমি বিভিন্ন জাত করব, আমি 150 জাত প্রজাতি ওখানে লাগাবো বলে আমি প্রতিশ্রুতি ওনাকে দিছি বা করবো আর কি, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে আয়াতে বাঁচাই রাখে তাহলে জি। করব। তো এখন আমার কাছে যে ধানগুলো আছে অনেক বৈশিষ্ট্য ধানগুলো আছে, যেমন ঝিঙ্গাশাল আছে, আপনার ভাত খাওয়ার জন্য দাঁতখানিটা আছে, তারপরে চিনি শঙ্কর আছে, খুব সেন্টের ধান, এটা পোলাও খাওয়া হয়। আর রাঁধুনি পাগলের এর তো কোনো বিকল্প নেই। আর রাঁধুনি পাগলের বৈশিষ্ট্য হলো দুটা, একটা হলো গিয়ে পোলাও খাওয়া যাবে, আবার ভাতও খাওয়া যাবে, দুটাই। বাহ। যেমন চিনিগুড়া, চিনিগুড়া তো ভাত খাওয়া যাবে না, এত শুধু পোলাও হয়। পোলাও হয়। হ্যাঁ, তার যেমন কালিজিরা, ভাত খাওয়া যাবে না, শুধু পোলাও খাওয়া যাবে। আর ওটা তা না, ওটা আপনি ভাতও খাবেন, পোলাও খাবেন। আচ্ছা। দুটো বৈশিষ্ট্য আছে। এবং এই চালটা আমি বিক্রি করতেছি 150 টাকা কেজি। যদি আপনার জানা থাকে, বিশেষ করে আমরা বিশেষ করে সুপার মলগুলোতে আমরা ইন্ডিয়ান এক ধরনের ধান পাই, চাল পাই, যেটা লম্বা লম্বা কিছুটা নুডলসের মতো দেখতে, এবং প্রচুর দামে সেগুলো বিক্রি করা হচ্ছে, বাসমতি বা ইন্ডিয়ান গেট যেটাগুলোকে বলা হয়। তো এই যে চালগুলো যেগুলো খুবই এক্সক্লুসিভ, এগুলো বাংলাদেশে চাষাবাদ হয় কিনা বা এগুলো জাত আছে কিনা? হচ্ছে বাসমতি যেটা কথা বলতেছেন, এটা কৃষি গবেষণা ইনস্টিটিউটে ভারত থেকে নিয়ে এসে এটা কৃষকের মধ্যে দিছিলেন। তবে ওই যখন চাষ করতে যাচ্ছে, তো দেখা যাচ্ছে সুং ছিল না, তখন হুল এসে যাচ্ছে, মানে যেটা সুং বলে সেটা হুল বলে। তখন দেখা যাচ্ছে যে 1 বছর চাষ করার পরে আর্থ করতে গেলে আবার তখন হুল চলে আসে। তো বিশেষ করে ওই ধানগুলো যখন হুল চলে আসে, তখন ওইটা সিদ্ধ শুকান এর ক্ষেত্রে হয়ে যায়, হ্যাঁ, যার দরুন বাসমতিটা করে না। আমার মনে হয় যে আমাদের থানা হয়তো দুবার 4 জন হয়তো হতে পারে একটু কিছু করে করে। যেমন 50 ধানটা আসছে, সুগন্ধি ধান, বিয়ার 50, এটা চাল খাচ্ছি, খাচ্ছি আর কি, ধানটা ভালো এবং সুগন্ধ, তো ওইরকমই খাই, বান্ধা খাই না। আমাদের দেশে এখন সাধারণত কত প্রজাতির ধান চাষ করা হয়? মানে আপনি তো আপনার গবেষণার জন্য বা সংগ্রহের জন্য বেশি করেন। বাংলাদেশ ইনস্টিটিউটে এরা এখান থেকে মানে 60 প্রায় 72 তো ওনারা চলে গেছেন নাম্বারিং করতে করতে। আর এই আমার বাংলাতে মানে 4 থেকে 4.5 হাজার প্রজাতির ধান আছে। বাবা, সেটা আমাদের সেই আগের না, আমি জানতে চাইছি যে যেসব কৃষকরা ধান চাষ করেন এবং চাল বিক্রি করেন বাজারে, তারা কতগুলো প্রজাতি, মানে প্রতি বছর সাধারণত কতগুলো প্রজাতি করেন? না, ওনারা তো ওরকম ভাবে করেন না। ওনারা পুরো মৌসুমে 28 করতেছেন। এখন জিরা এটা বাজারে ইয়ে হয়েছে আর কি, মানে খুব জিরার কদরটা বেড়ে গেছে। কালিজিরা না না না, জিরা শাল, হ্যাঁ, সেটাও কিন্তু এই ধানটা কিন্তু বাংলাদেশ ভারত থেকে আনা আর কি। আচ্ছা, সরবরাহ কিন্তু ভারতে দিচ্ছে যেভাবে হোক। তো এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটা দিচ্ছে না আর কি। জিরা শাল অত্যন্ত চিকন এবং ভাত খেতেও ভালো, সুস্বাদু। তো এই ধানটা বুড়া মৌসুমে হয়, জিরা শাল। তো ধরেন যে বুড়া মৌসুমে যে ধান হলে ফলন বেশি, বাম্পার ফলন হয়, তো 25 মণ কেজিতে 25 মণ হয় আর কি জিরা শাল, এটা হয়। আর অগ্রহণে আবারটা যেটা হয় সেটা ধরেন আপনার হয় যে কি বলে স্বর্ণা, এটাও কিন্তু ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস, ইন্ডিয়ান স্বর্ণা। আচ্ছা, স্বর্ণা, মোটা তো স্বর্ণা, এগুলো কৃষকরা বেশি করেন কারণ এগুলোর থেকে বেশি ফলন বেশি অর্থ পাওয়া যায়। তো যতগুলো ধরনের কথা আপনি বললেন যেগুলো কৃষকরা করছেন, সেগুলোও তো আমরা আসলে পাই না। মানে আমরা বাজারে গেলে, যেটা আমরা আলোচনা করছিলাম, যে আমরা বাজারে গেলে মিনিকেট, নাজিরশেল, এই তো কিনি আসলে, সবকিছু মিনিকেট হয়ে যায়। আচ্ছা, এই যে নাজিরশেল, কেন? আচ্ছা, আসল কথা হচ্ছে কি যে মিনিকেট আর নাজিরশেল
নাজিসাল ধানটা কিন্তু ইয়ার ওই যে দিনাজপুরি ধান, ঠিক আছে, এটা কিন্তু অর্গানিক ধান এবং ফলনও কম, ঠিক আছে। এখন যদি এখন একটা কৃষক একটা মাঠে ধান ফলাতে গেল তো ধানে দেখছেন যে 10 মণ ধান হয়েছে। আচ্ছা 10 মণ ধান কত করে বিক্রি করবে? ও বিক্রি করে 800 900 না 1000ই করলো, আচ্ছা 10,000 টাকা পেল। আর যে 20 মণ উৎপাদন করলো যার তাহলে ও মানে ওই দামটা ওভাবে হিসাব করে টাকাটা বেশি পাচ্ছে। আর যদি সে এরকম একটা চিন্তাশীল মানুষ হয় যে আচ্ছা ঠিক আছে এখানে আমি 20 মণ পাচ্ছি, এখানে 10 মণ পাচ্ছি, তাহলে মাঝামাঝি একটা ইয়ে করে দেখি মানে খরচটা। তো স্বর্ণা ধানটা উৎপাদন করতে যে খরচ আসবে এবং যে কীটনাশক ব্যবহার হয়, এতে ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, পানি দূষণ হয়, বায়ু দূষণ হয়। তারপরে এই যে কিছু পোকামাকড় আছে যেগুলো আমাদের উপকারী পোকা, বন্ধু পোকা, এগুলো তো শেষ হয়ে যাচ্ছে শুধু বিষ দেওয়ার কারণে। ধানের উৎপাদন হচ্ছে কিন্তু এই ধান খাওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে মায়ের পেটে বাচ্চা আর ওই বাচ্চার আবার পেটের ভিতরে পাথর, এরকম হচ্ছে। কিন্তু এর আগে কিন্তু এটা হয়নি, আমি কিন্তু দেখছি আর কি। আর আগে যেটা আমরা খাইতাম, আমরা হয়তো বিষ খাইতাম না, তখন তো বিষ ছিল না। পাকিস্তান আইয়ুব সরকারের সময় ইন্ডিয়ান বিষটা হলো, একবার ভুঁয়ে দিলে ব্যাং আর কুকুড়া কাচ্চা সাপ সব মেরে সাপ ইন্ডিয়ান বিষ পাকিস্তানের সময়। তারপর ওটা একটু শিথিল করা হয়েছে, এখন বিভিন্ন নামে বিভিন্ন এখন তো কোম্পানি তো বিষটা সাপ্লাই দিচ্ছে, ওরা ওদের মতন ইয়ে করছে, অ্যাডভার্টাইজ করছে। আমি দেখছি আমাদের গ্রামে এই বায়ার আসছে, সিজনটা আসছে, বসছে, খাইতে দিচ্ছে, প্যাকেট দিচ্ছে, আর মানুষ সব চলে যাচ্ছে ওখানে। আমি এই বিষ ব্যবহার করে এত উৎপাদন পেলাম, আমি ও বিষ ব্যবহার করে এত উৎপাদন পেলাম, এই তো মানে প্রচারণা শুরু হয়ে গেছে ওদের। কারণ আমি যদি বলতে কৃষক করেন না, আমি এখন বলি ভাই দায়িত্ব ধান করো ভাই, কত মণ হবে? তো ধরো কেজিতে 12 মণ। আচ্ছা তাহলে 12 মণ ধান, তাহলে আমার পেটে ভাত হবে না, তাকে ভিক্ষা করতে হবে। অবশ্যই তাই। তো 12 মণ ফললো, দেখেন এখন সার প্রয়োগ করা গেল না, 12 মণ ফললো, টাকাটা ওই টাকাটা থাকে গেল, অপচয় হলো না। তারপরে কোন রকম পোকা মারার জন্য কোনো বিষ দেওয়া লাগলো না, তাহলে এটা অপচয় হলো না। আর লাগেও যদি সামথিং একটু কিছু দিলেন, তারপরে আবার যে ভেষজ ওষুধ তৈরি হচ্ছে এখন হচ্ছে, আমরা যেটা করি আর কি, ভেষজ যেটা ব্যবহার করি, ভেষজ, তো এটা তো দিলে আবার আর ধানের কোনো সমস্যা থাকে না। তো হিসাবে দেখা গেল যে আমার বাংলাদেশ যেভাবে হচ্ছে, তাতে আমরা যে কতদিন টিকে থাকবো সেটা আমি বলতে পারবো। এই জায়গাটা থেকে একটু জানি, একটা হচ্ছে যে মানুষের অর্গানিক ফুডের এখন কিন্তু আগ্রহ অনেক বেশি। বাজারে কোথাও গিয়ে যদি মানুষ জানতে পারে যে এটাতে কোনো বিষ নেই কিংবা এটা স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে বেশি পয়সা খরচ করেও মানুষ সেই জিনিসটা কিনতে আগ্রহী। হ্যাঁ, এখন সেটা আছে, বাজার কিন্তু সেই আগ্রহটা আছে, কিন্তু সেই বাজারটা নেই। কারণ আমি কোথায় গেলে অর্গানিক ফুড পাবো, কোথায় গেলে আমি ওই খাবারটা পাবো, সেটা সম্পর্কে মানুষের কোনো জানাশোনা নেই। আপনার কি মনে হয় যে ধানটা নিয়ে আপনি কথা বলছেন বা যে অর্গানিক ফুডগুলো নিয়ে আপনি কথা বলছেন, সেটার যদি একটা বাজারজাতকরণ প্রক্রিয়া থাকতো, তাহলে আমার তো মনে হয় জিনিসগুলো টিকে থাকতো। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে যদি এটা আমার বাজারজাত করার একটা প্রক্রিয়া থাকতো, তাহলে শ্রোতা যারা খায়, যারা ভোক্তা, এরাও কিন্তু আগ্রহ করে সেখানে যেত, এবং যে উৎপাদন করছে সেটা কৃষক, সেও কিন্তু মানে লোকসানের মধ্যে পড়তো, 10 মণ ধান উৎপাদন করে 20 মণের দাম পেত আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এই দেখেন ঢাকাতে যে ইয়াতে উত্তরে কি বলে ধান। আচ্ছা, আমরা এখান থেকে ফিরি একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরবো। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, আর আমাদের সাথে প্রথম ঘন্টার অতিথি হয়ে আছেন ধান ও প্রত্নতত্ত্ব সংগ্রাহক ইউসুফ আলী মোল্লা। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে। আমরা ধান সংগ্রহ সম্পর্কে তো শুনছিলাম, জানতে চেয়েছিলাম যে এই শখটা কোন সময় থেকে হলো, মানে সেই যে বাবার সাথে ছোটবেলায় কাজ করতেন। স্বাধীনের পর আর কি, স্বাধীনের পর যখন ধানগুলো ধরেন যে ওটা মোটামুটি স্বাধীন তো হয়েছে 71-এ, 72-73 থেকে মানে শুরু করলেন আপনি। তো আপনি এই যে স্কুলে পড়তেন, আপনি কৃষি কাজের সাথে আবার পরে কিভাবে সংযুক্ত হলেন? আমি যখন স্কুলে পড়তাম ওটা হলো যে সানপুর, ওটা জুনিয়র স্কুল ছিল, ক্লাস 8 পর্যন্ত, ওই পর্যন্ত গেছি আর কি। এরপরে আর পড়াশোনা করা না, যায়নি। সম্প্রতি আপনি তো এই ধান, জি বলেন। স্কুল জীবন থেকে বলি, তো আমি কিন্তু বাবার স্কুল থেকে তখন 4 থেকে ছিল, 5 তো যাইনি, 4 তো 5 এ ভর্তি হলাম চাঁদপুরে। জি, 5 থেকে 8 পর্যন্ত চাঁদপুরে ছিলাম। আর আজকে দেখেন আল্লাহ মানে এমন পর্যায়ে আল্লাহ এই পৃথিবীটাকে নিয়ে যাচ্ছে, মানে প্রজন্ম নিয়ে যাচ্ছে, আল্লাহ নিয়ে যায়নি, প্রজন্মগুলো নিয়ে যাচ্ছে কি গতিতে।
আমাদের গ্রাম থেকে প্রায় শিক্ষিত ছেলেপেলে এখন হয়ে গেছে। জি। আর ওই স্কুল থেকে যারা লেখাপড়া করেছিল প্রাইমারি থেকে, ওরা কিন্তু এখন রিটায়ার্ড করছে। ওরা এখন মানে সরকারি চাকরি করছে, মাস্টারি চাকরি করছে, এখন পেনশন পাচ্ছে। আচ্ছা। আর ওই গ্রামে আবার একটা স্কুল তৈরি হলো, সেটা হাই স্কুল। হাই স্কুলটা হলো ওই লিডটা আমার ভাই দিছিল, ছোট্ট ভাই জাহিদুর রহমান। একটা বল খেলাকে কেন্দ্র করে প্রকাশনগর গ্রাম পাশে ছিল এবং খুব ধনী গ্রাম, এবং আমাদের থানার যে মান্যগণ্য ব্যক্তি মোহাম্মদ আলী, ওনার বাপ প্রেসিডেন্ট ছিল, তিনি চেয়ারম্যান ছিলেন, তার ছেলে চেয়ারম্যান, তার ছেলে পৌরসভা চেয়ারম্যান, এই চলতে চলতে মানে ওই যে বংশগত অনুসারে। তো ওদের সাথে তো বল খেলা নিয়ে একটা খ্রিস্টানের মাঠে একটু গন্ডল হলো। তো ঠিক আছে, আমাদের গ্রামের ছেলে আর ওখানে যাবে না, ওরা বিচারটা করে দিল না, তো স্কুল করবে, তো শুরু হয়ে গেল। তো ওই স্কুল যখন শুরু হলো, তখন কিন্তু আমার ছেলে ঢাকায় ছিল, চাকরি করতো ঢাকায়। হ্যাঁ, তো তখন বললো তাহলে এখানে যদি খোকন হেডমাস্টার হয় তাহলে পরে আমরা ইয়ে করবো আর কি, স্কুলটা গড়াবো। তারপর ও স্কুলটা তৈরি করে তারপরে ওই যে সরকারি যেটা ইয়া করে অনুমোদন, পাঠদানের অনুমোদন, এই সে হ্যান সমস্ত করাইয়া আবার ও ঢাকা সে ফিরে আসলো। স্কুলটা এখন তো হয়ে গেছে, আর ওই স্কুল থেকে এখন যারা সমস্ত এ প্লাস পাচ্ছে। বাহ, সেটা খুবই ভালো কথা। আমরা আশা করব যে সবগুলো গ্রামে এরকম ভালো স্কুল প্রতিষ্ঠা হবে। ওখানে এখন বিল্ডিং হচ্ছে, আর দেখলাম যে দুতলা বিল্ডিং, এবারে কি ইট বালু পড়ে গেছে, রড টড কাজ কাম চলছে। তো দেখেন, চিন্তা করে আমার বাপের সৃষ্টি কিন্তু প্রাইমারি, আবার ওই বংশ থেকে ওই তারও আবার নাতি আবার ওই স্কুলটার জন্য আবার সে প্রথম শিক্ষক। জি, না আমরা আসলে অনেক দূর এগিয়ে যাচ্ছি, আপনার কথা ধরে বলতে হবে প্রজন্ম সামনের দিকে চলে যাচ্ছে, কিন্তু সেই সামনের দিকে যাওয়ার পরে আমাদের কেন জানি অতীতে ফিরে যেতে হচ্ছে, যে কারণেই এই জিনিসগুলোর দাম আমাদের কাছে অনেক বেশি, এগুলো আমাদের কাছে অনেক বেশি অমূল্য। আপনি এই সংগ্রহের কারণেই আপনি যেটা হলো যে সম্প্রতি আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, এবং আপনাকে গত বছর হ্যাঁ আপনাকে পুরস্কৃত করা হলো, জাতীয় পুরস্কার অর্জন করেছেন। এই যে আপনি পুরস্কারটা পেলেন, আপনার অনুভূতিটা কি, বা আপনার দায়িত্ববোধটা আরোটা বেড়ে গেল কিনা? এর আগে 2006 সালের আপনি পেয়েছিলেন 16 জুনে আর কি, ওই যে এটা পরিবেশ উপর পেয়েছিলাম, খামার বাড়ি থেকে নিতে হয়েছিল। তারপরে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ওই যে ইয়া করে বলে দিয়া কি সম্বর্ধনা এগুলো দেয় আর কি। তো তারপরে আবার যখন এটা আবার পেলাম ন্যাশনাল ভাবে, একটা গোটা বাংলাদেশ জানলো, পরিবেশ একটা পদক, 2 ভরি স্বর্ণ, 50,000 টাকা, তার আমার স্পট আর বেড়ে গেল। আর আমার পারিবারিক দিক থেকে এখন আমার কোনো বাধা বিপত্তি নাই, আগে ছিল একটু ঘোলাটে ভাব ছিল। যেমন কালকে পরিবেশ দিবস করছি, আমার ছেলে, ছোট ছেলে আসছে, বড় ছেলে আসছে, নাতি আসছে, জামাই আসছে, নাতি জামাইরা আসছে, সব ওর একই সাথে ওই সবুজ গেঞ্জি গায়ে দিয়ে, যে নাতির জামাটা এখানে আনছি, ও গেঞ্জি তুই এটা কেন ওই গেঞ্জিটা গায়ে দিয়ে, জাতি আমার সাথে জামাটা পরলি কেন, তাই তো দাদা আমি দিয়ে আসলাম। আচ্ছা, নানা, তো নানা শ্বশুর হচ্ছে আমি, মানে আমার ভাগ্নের জামাই আর কি, আমার কাছেই থাকে। তো এই যে তাহলে তুই এই যে একটা পরিবেশ দিবস পালন হলো, এটা বার্ষিক উদ্যোগ, আর যে বার্ষিকের কথা না বললেন না, এই যে পাভেল পার্থ, আচ্ছা এই পাভেল পার্থ, উনি আমার ওখানে গেছিলেন দুবার, একদিন রাত্রে থাকছেন। তো আমি যাবে খানা পরিবেশন করলাম, উনি বললেন যে কি ব্যাপার, এ তো সাধারণত মুসলমানের ঘরে এগুলো পাওয়া যায় না, আর আপনি কিভাবে করছেন? তো আমি তো এগুলো তো খাই, আমি কাঁসার বাসনে খাই, হ্যাঁ আমি বড় থালাতে খাই, সে একবার আদিরূপ। এরপরে আরো 2 জন আছে ওখানে, অমিত আর অমৃত, 2 জন, এরা আবার যেমন পরশু দিনে খানা খেলাম একসাথে, অমৃত, আমি আর রাজু। তো ওই যে ওই থালা বড়, ওই যে ওই গ্লাস, ওই যে এরকম পুরোনো জিনিসের প্রতি আপনার একটা আগ্রহ তো আছেই। আপনার ধান সংগ্রহ ছাড়াও প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন সংগ্রহ আছে, কি কি ধরনের জিনিসপত্র আছে একটু শুনি, আমরা একদম আড্ডা শেষ দিকে আসছি। যে ভাত ঢালা পাত্রগুলো আর কি, এবং তরকারি বাটি এই সমস্ত আর কি। তারপর পাথর যুগেরও আছে, তো এটা তো ইউজ করা যাচ্ছে না। মাটির যুগের আছে, মাটির এমন গ্লাস আছে, থালা আছে, আপনি দেখলে বলুন যে এটা তো পাথরের তৈরি, কালো কার্য করা কত সুন্দর হয়ে আছে। তো কোথা থেকে পেয়েছেন এগুলো? গ্রাম থেকে পেয়েছি। আচ্ছা, আপনি গ্রামে হ্যাঁ, আপনি একটা কথা বললেন যে ভাই ওখানে অমুক যেটা আমি দেখছি, চলে গেলাম ওখানে, 2-3 দিন চলে গেল, খুঁজতে এইভাবে করে খুব সংগ্রহ আসলে অনেক বড় একটা নেশা, এবং এটা যদি কন্টিনিউ করা যায় তাহলে দেখা যায় একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, মানে একটা সময় পরে গিয়ে এটা অনেক বড় একটা আকার ধারণ করে এবং অনেক কিছু হয়ে যায়। এই যে ধান যখন সংগ্রহ করা শুরু করলেন একেবারে নিজের ব্যক্তিগত উদ্যোগ থেকে, কিন্তু এখন যে সেটা একটা অনেক বড় কি বলা যেতে পারে, জাতীয় স্বীকৃতি নিয়ে এসেছে। এক্স্যাক্টলি, এটা তো চিন্তাও করেননি সেই সময়টা যখন সংগ্রহ করছিলেন। আর তারপর আবার দেখুন হয়েছে কি, এই যে বার্ষিক যে এটা বলছি আর কি, পার্থদা যেখানে আছেন এখন, উনার যিনি পরিচালক সুকান্ত সেন,
উনি এমন একটা কাজ করলেন, তানোরে এমন একটা বড় সড় অফিস আমাকে দিয়ে দিলেন, এবং ওই অফিসটার কিন্তু আমার নিয়ন্ত্রণে। এখন উনি বলেন যে ওখানে মোল্লা সাহেব আছে। চমৎকার, আপনি এভাবেই এগিয়ে যান সেটা আমরা চাই। এবং এই যে ধানগুলো, আমাদের বিলুপ্ত প্রায় ধানগুলোকে আপনি এখনো সংগ্রহে রেখেছেন, সেটা অবশ্যই একটি চমৎকার উদ্যোগ। আপনার জন্য অনেক শুভকামনা থাকছে। অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এত দূর থেকে এসে সময় এবং রাজশাহীতে সহি সালামতে ফিরে যান, সেটা ঠিক আছে, আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমি তো বয়স্ক মানুষ, আপনার থেকে তোমার খুব ভালো লাগলো। তো আমি দোয়া করি আপনাদের জন্য, আপনার অনেক ধন্যবাদ। আর এটা আসার জন্য আমি গর্বিত, আনন্দিত। দর্শক, রাঙা সকালের প্রথম ঘন্টাটি শেষ হলো। দ্বিতীয় ঘন্টায় দ্বিতীয় সফল মানুষটিকে নিয়ে হাজির হয়ে যাব, তবে তার আগে রয়েছে মাছরাঙা সংবাদ এবং একটি বিজ্ঞাপন বিরতি।